হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকে যে ক্লাসটা আমরা করব দ্যাট ইজ দ্য গ্রেট মৌরিয়ান এম্পায়ার বা মৌর্য সাম্রাজ্য। আমরা এর আগে পড়েছি মহাজনপদ, সেখান থেকে মগধের উৎপত্তি বা মগধের যে শক্তিশালী হওয়ার যে প্রক্রিয়া সেখানে দেখেছি আমরা হর্ষঙ্ক ডাইনেস্টি, তারপরে আমরা দেখেছি শিশুনাগ ডাইনেস্টি, তারপরে আমরা দেখেছি নন্দ ডাইনেস্টি। এই বংশগুলো আমরা পড়েছি। ফার্স্ট ঐতিহাসিক বংশ হিসেবে যদি আমরা দেখি সেখানে আমরা দেখব যে হর্ষঙ্ক বংশ, যেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম রাজবংশ, তাই না? আর শেষ বংশ যদি আমরা দেখি সেটা হচ্ছে নন্দ বংশ, এবং নন্দ বংশের শেষ সম্রাট দ্য গ্রেট ধননন্দ। এই ধননন্দ বেসিক্যালি ইতিহাসে ফেমাস এই কারণে যে প্রথম একটা বিরাট বড় সেনাবাহিনী তৈরি করেছিল, যেখানে 2 লক্ষ পদাতিক ছিল, 20,000 অশ্বারোহী বাহিনী ছিল, মানে ঘোড়া ছিল, প্রচুর সংখ্যক হস্তি বাহিনী ছিল। তাহলে বিরাট বড় একটা সেনাবাহিনীর প্রধান ছিল ধননন্দ, বা ধননন্দের সময় এরকম একটা বিশাল বড় একটা সেনাবাহিনীর কথা আমরা জানি। আর সেই সময়ই আমরা যদি দেখি গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছে। তার যে সেনা, অর্থাৎ আলেকজান্ডারের যে সেনা, ধননন্দের এত বড় সেনাকে দেখে তারা কিন্তু ভয় পাচ্ছিল যে আক্রমণ করব কি করব। আর ঠিক সেই রকম অবস্থাতে আমরা যদি দেখি বা আমরা পড়েওছি যে ধননন্দ অপমান করে তার রাজসভা থেকে বিষ্ণুগুপ্তকে তাড়িয়ে দিয়েছে, যেই বিষ্ণুগুপ্তকে ইতিহাস চাণক্য বা কৌটিল্য হিসেবে পরিচয় দিয়েছে। সেই চাণক্য বা সেই কৌটিল্য যখন রাজদরবার থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে, তখন রাস্তায় এরকম একজন ছেলের সঙ্গে দেখা হয়েছিল যার মধ্যে বেশ খানিকটা রাজোচিত বা সাহসী একটা গুণের পরিচয় তিনি পেয়েছিলেন। তখনই তিনি মনে করেছিলেন যে না, এই যে ছেলেটা, এই ছেলেটার মধ্যে নিশ্চয়ই কোনো ক্যাপাবিলিটি আছে। তিনি অনুধাবন করতে পেরেছিলেন, তিনি দেখে বুঝেছিলেন ওই ছেলেকে। তখনই তিনি কি করলেন, তাকে সঙ্গে করে নিয়ে এলেন, যুদ্ধবিদ্যা শেখালেন, বিভিন্ন যুদ্ধের নীতি শেখালেন। সেই রকম অবস্থাতে যখন ধননন্দের অত্যাচারে বা একটা কর ভার যখন তিনি চাপিয়েছিলেন ধননন্দ তার রাজ্যবাসী বা তার দেশবাসীর উপর, প্রায় সকলেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল, বিরক্ত হয়ে পড়েছিল, চাইছিল যে না, আমরা যেন মানে এই রাজার হাত থেকে মুক্তি পাই, এই রাজাকে কোনোভাবে সিংহাসনচ্যুত করতে হবে। তো এইরকম একটা পরিবেশ পরিস্থিতির সময় এই চন্দ্রগুপ্ত মৌর্য, যার কথা আমরা পড়ব, সেই ছোট্ট ছেলে যাকে কৌটিল্য বা চাণক্য নিয়ে এসেছিল সঙ্গে, যাকে যুদ্ধবিদ্যায় শিক্ষিত করলো, সে শটাং চলে গেছে আলেকজান্ডারের কাছে, গিয়ে বলছে আমি এসছি ভারতবর্ষ থেকে, ভারতবর্ষে এরকম একজন রাজা আছে ধননন্দ নামে, তাকে আমি সিংহাসনচ্যুত করতে চাই। এছাড়া আর কিছু বিশেষ সে তো জানেনি। আলেকজান্ডার যে সেদিক থেকে ভারতবর্ষে এসছে আক্রমণ করার জন্য, সেসব খবর তো তার কাছে নেই। সে চলে গেছে এরকম জেনে যে গ্রিক বীর আলেকজান্ডার ভীষণ বড় বীর, অতএব তার কাছে সহযোগিতা চাওয়া যেতে পারে, এরকম ভাবনা চিন্তা নিয়ে চলে গেছে। যখনই গিয়ে এই কথাগুলো আলেকজান্ডার কাছে বলল, তখন আলেকজান্ডার একদম ক্ষেপে লাল, বলছে আরে এ বাচ্চার আস্পর্ধা তো কম নয়, এ আমাকে এসে বলছে যে তার আন্ডারে কাজ করতে, মানে তার অনুমতি অনুযায়ী বা তার হুকুম অনুযায়ী আমি তাকে সহযোগিতা করব তার দেশের রাজাকে হটানোর জন্য, ধরো ওকে। যখনই বললো তখন কি করলো, সেখান থেকে ওই ছোট ছেলেটা চলে এলো, পালিয়ে এসে বহুদিন গা ঢাকা দিয়ে থাকলো। কোথায় না, বিন্ধ্য পর্বতযুক্ত এলাকাতে, বিন্ধ্য পার্বত্য যে অঞ্চল সেখানে থাকলো, থেকে সেখান থেকে আরো যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে বিভিন্ন রকম কূটনীতির সহায়তা নিয়ে চাণক্য বা কৌটিল্যের সহযোগিতায় কি করলো, ধননন্দকে সিংহাসনচ্যুত করলো, করে মগধে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলো। এই যে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলো, যেদিন থেকে প্রতিষ্ঠা করলো, সেদিন থেকে সেই নন্দ বংশের উচ্ছেদের কারণে নাম হয়ে গেল সেই বংশের মৌর্য বংশ। পরবর্তীকালে যদি আমরা দেখি, এই চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তো ভারতবর্ষের যে নন্দ বংশ যেটা ছিল, যে জিওগ্রাফিক্যাল এরিয়া ছিল, তাকে কি করলো, এক্সটেন্ড করলো, পরপর বাড়িয়ে ফেললো। একদম কন্যাকুমারী থেকে শুরু করে একদম আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, এইসব জায়গা একটা অখণ্ড ভারতীয় সাম্রাজ্যের অংশ বা যুক্ত হয়ে গেল অংশ হিসাবে।
এরপরে যদি আমরা দেখি তার ছেলে বিন্দুসার, তার ছেলে অশোক, পরপর মৌর্য সাম্রাজ্যকে একটা শেপ দিল। অখণ্ড মৌর্য সাম্রাজ্য বা অখণ্ড ভারতীয় সাম্রাজ্য তৈরি করলো। সর্বভারতীয় সাম্রাজ্য তৈরি কে করলো? চন্দ্রগুপ্ত মৌর্য। দুটো কোশ্চেন এখানে কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম ঐতিহাসিক সম্রাট যদি বলা হয়, প্রথম ঐতিহাসিক রাজা, তাহলে করবে বিম্বিসার। যদি বলা হয় প্রথম সার্বভৌমিক ঐতিহাসিক রাজা, অখণ্ড ভারতীয় সাম্রাজ্যের স্থপয়িতা যদি বলে, তাহলে তোমরা উত্তর করবে চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থাৎ এই মৌর্য সাম্রাজ্যের সময় দেখব সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল ভারতবর্ষ। ভারতবর্ষের যে ভৌগোলিক ক্ষেত্র, সেটা সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল। তার জন্য আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে বলবো যে অখণ্ড ভারতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বোঝা গেল? এর আগে কিন্তু এত বড় সাম্রাজ্য তৈরি হয়। চন্দ্রগুপ্ত মৌর্য শুধু একা রেসপন্সিবল ছিল তা নয়, মানে শুধুমাত্র তার অবদান ছিল তা নয়। আমরা যদি দেখি তার যে সেনাপতি ছিল অশোক ছিল, তার ছেলে বিন্দুসার হয়তো অতটা যোগ্য ছিল না, কিন্তু বিন্দুসারের ছেলে অশোক যথেষ্ট যোগ্য ছিল। সেই অশোকের কাছ থেকে আমরা, বা অশোক যখন পড়ব সেই ইতিহাস থেকে আমরা জানবো কলিঙ্গ যুদ্ধের কথা। কিভাবে কলিঙ্গকে, এর আগে কলিঙ্গ কিন্তু আমাদের মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল না, তাকে সংযুক্ত করেছিল। এদিকে পুরো একদম আফগানিস্তান, পাকিস্তান পর্যন্ত চলে গেছে সাম্রাজ্য, কিন্তু ভারতবর্ষের কিছু অঞ্চল, পূর্ব দিকের অঞ্চল, সমুদ্র তীরবর্তী অঞ্চল, যেটা চন্দ্রগুপ্তের সময়ে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু অশোকের সময়ে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছে, যেটাকে আমরা কলিঙ্গ যুদ্ধ হিসেবে জানবো। উড়িষ্যা অঞ্চলটা বা কলিঙ্গ এলাকাটা আমাদের মৌর্য সাম্রাজ্যের অংশ হয়েছিল। তাহলে এই হচ্ছে প্রথম সার্বভৌম রাজা যদি বলা হয়, তাহলে তোমরা উত্তর করবে চন্দ্রগুপ্ত মৌর্য। তার সময়েই অখণ্ড ভারতীয় সাম্রাজ্য গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা সেই জায়গাটা দেখে নিই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। মৌর্য সাম্রাজ্যের এই যে ইতিহাস আজকে আমরা পড়ছি, কোথা থেকে জানতে পেরেছি? আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছিলাম যে ইতিহাস যখন আমরা পড়ব, অর্থাৎ হিস্টোরিক্যাল ফেজের ইতিহাস যখন আমরা পড়ব, তখন আমরা দেখব ডিপেন্ডিং অন দ্য লিটারেরি সোর্স। আমরা ইতিহাসটাকে 3 ভাগে ভাগ করেছিলাম। সেখান থেকে এই যে অংশটা পড়ছি, এখানে হিউজ একটা লিটারেরি সোর্স রয়েছে, রিটিন ডকুমেন্ট রয়েছে, রিটিন এভিডেন্স রয়েছে। তো মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা কি কি লিটারেরি এভিডেন্স পাচ্ছি, লিটারেরি সোর্স কি কি রয়েছে, সাহিত্যিক উৎস কি কি রয়েছে, সেইগুলো আমরা একটু দেখে নেব। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়ে, তাই আমাদেরকে এই জায়গাটা ছাড়লে চলবে না। ফার্স্ট অফ অল, কৌটিল্যের অর্থশাস্ত্র কি? এটা কৌটিল্য বলে একজন ভদ্রলোক, যাকে আমরা এতক্ষণ বিষ্ণুগুপ্ত বলে জানছিলাম, বা যাকে আমি এতক্ষণ দেখেছিলাম ধননন্দ তার রাজদরবার থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই ব্যক্তি, যে ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে রাজোচিত গুণ দেখে তাকে নিয়ে এসে যুদ্ধবিদ্যা শিখিয়ে ধননন্দের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়ে তাকে জয়লাভ করিয়েছিল। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তিনি তার বইতে লিখে রেখেছেন। পরবর্তীকালে তিনাকেই বলা হচ্ছে কৌটিল্য, যিনি, যার মূল নামটা হচ্ছে বিষ্ণুগুপ্ত। তিনি ইতিহাসে চাণক্য বা কৌটিল্য নামে পরিচিত। তিনি কি লিখেছেন? অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র বইটাতে ইকোনমি বিষয়টা নেই। অর্থশাস্ত্র মানে তোমাদের প্রাথমিকভাবে মনে হতে পারে যে ইকোনমিক্যাল বিষয়গুলো আছে, কিন্তু না, ইকোনমিক্যাল বিষয় এখানে কিন্তু নেই। এখানে রয়েছে রাজকার্য পরিচালনার বিভিন্ন নীতি রয়েছে। কিভাবে রাজকার্য পরিচালনা করতে হবে, মন্ত্রীর দায়িত্ব কি হবে, রাজার দায়িত্ব কি হবে, প্রজাদের উন্নতির জন্য কি কি করা দরকার, কিংবা রাজকার্য পরিচালনার ক্ষেত্রে কি কি কূটনৈতিক বিষয়গুলোকে সুচতুরভাবে মেনটেন করা দরকার, সেই সব জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এই যে অর্থশাস্ত্র, তার যে বই পড়লে যদি পড়া যায়, সেখানে দেখা যাবে যে তিনি রাজকার্য পরিচালনার ক্ষেত্রে পরিবারতন্ত্রকে একেবারেই প্রশ্রয় দেননি। তিনি মূলত রাজার যে কাজ হওয়া উচিত সেটা নিয়ে, বা রাজার যে দর্শন কেমন হবে, রাজার হাবভাব, রাজার আচরণ, রাজার মানবিকতা কোন কোন ক্ষেত্রে কেমন হওয়া দরকার, সেই সব বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন।
আমরা এখনো সচরাচর গ্রামে ঘরে শুনতে দেখব যে কোথাও যদি খুব সুচতুরভাবে কোনো কিছু করা হয় বা যেটাকে কূটনীতি এর আশ্রয় নিয়ে করা হয়, তাকে বলে চাণক্যের নীতি অ্যাপ্লাই করেছে। তার কারণ হচ্ছে চাণক্য তার এই বইতে, অর্থশাস্ত্র যে বইটা তিনি লিখেছেন, সেখানে রাজকার্য পরিচালনা করতে গেলে কখনো চালাকি করতে হচ্ছে, কখন কিভাবে রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত করতে হচ্ছে, সেই ইতিহাসগুলো এখানে রয়েছে। অর্থাৎ কৌটিল্যের এই অর্থশাস্ত্র যে বই, সেখান থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস কিন্তু জানতে পারবো। পরবর্তীকালে যদি আমরা দেখি অশোকের সময়, অ্যাকচুয়ালি আমরা অশোককে মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট বলছি, কিন্তু যারা ইতিহাস নিয়ে গবেষণা করে বা ইতিহাসবিদগণ অশোককেই আবার মৌর্য সাম্রাজ্যের ধ্বংসের খানিকটা রেসপন্সিবল মনে করেছে। কেন? কারণ চাণক্যের যে নীতি, মানে রাজনীতি, যেটা হচ্ছে রাজার রাজোচিত গুণ হওয়া দরকার, সেটা অশোকের মধ্যে যদি দেখি প্রাথমিক জীবনে ছিল, কিন্তু পরবর্তীকালে আফটার কলিঙ্গ ওয়ার, কলিঙ্গ যুদ্ধের পরে অশোকের মধ্যে একটা পরিবর্তন এলো, মানসিকতার পরিবর্তন এলো। তিনি আগে রাজ্য বিস্তারে যেভাবে মন দিয়েছিলেন, রাজ্য বিস্তারের জন্য যে সকল নীতি তিনি প্রণয়ন করেছিলেন, কলিঙ্গ যুদ্ধের কারণে রক্তক্ষয়ী একটা সংগ্রাম, সেই রক্তক্ষয়ী সংগ্রামটা দেখে তার মনের মধ্যে একটা পরিবর্তন এসেছিল, যে কারণে তিনি এই যুদ্ধ নীতিকে বাদ দিয়ে দিয়েছিলেন, যুদ্ধ নীতিকে পরিত্যাগ করেছিলেন, করে ধর্মনীতি নিয়েছিলেন। যুদ্ধের ভেরি ধর্মভেরিতে রূপান্তরিত হয়েছিল, যেটা একটা সাম্রাজ্যের ক্ষেত্রে ক্ষতিকর। রাজার সচরাচর গুণ হওয়া উচিত কি বা কাজ হওয়া উচিত কি? যদি সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্র ধরা হয়, তাহলে যুদ্ধ নীতি তাকে অবলম্বন করতে হবে সাম্রাজ্য বিস্তার করতে গেলে, নতুবা আভ্যন্তরীণ কোনো বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয়, তাকে দমন করা, এটাই তো রাজার কাজ হওয়া উচিত। কিন্তু অশোক যখন কলিঙ্গ যুদ্ধের আগে পর্যন্ত তার মধ্যে কিন্তু সেই ধরনের সব গুণ ছিল, অর্থাৎ তিনি সাম্রাজ্য বিস্তার নীতিটাকে একটা রাজা হিসেবে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছিল। বাট যখন তিনি কলিঙ্গ যুদ্ধে এত রক্তারক্তি, হানাহানি, মারামারি, কাটাকাটি দেখলেন, তার হৃদয় কোমল হতে শুরু করল। অ্যাকচুয়ালি রাজার হৃদয় কোমল হলে হবে না, রাজাকে অনেক কঠোর হতে হবে। শুধু হিউম্যানিটি দিয়ে রাজকার্য পরিচালনা করা সম্ভব নয় যে কারোর ক্ষেত্রে। আজ ভারতবর্ষের কথা আমরা ভাবি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি সব দিকে একেবারেই নরম হয়, তাহলে কিন্তু বিশৃঙ্খলতা বা অরাজকতা বাড়বে বই কি, কোনোদিনও কমবে না। ঠিক সেরকমটাই কৌটিল্যও তিনি অর্থশাস্ত্রে বলেছেন যে একজন রাজার তার নীতি হবে রাজধর্ম পালন করা, সেখানে কোনো ওই হিউম্যানিটির কোনো ব্যাপার স্যাপার থাকবে না। হ্যাঁ, যেখানে হিউম্যানিটি দেখানোর দরকার, প্রজাবৎসল হওয়া দরকার, সেখানে আমি হব, কিন্তু একেবারেই যুদ্ধ নীতি ছেড়ে দেব, সাম্রাজ্য বিস্তার নীতি ছেড়ে দেব, শুধু প্রজাদের মঙ্গলের কথা ভাবতে থাকবো, আর প্রজারা যা বলছে সেটাই ঠিক বলে মেনে নেব, এরকম বিষয়টা করলে কিন্তু খুব শিগগির এত বড় সাম্রাজ্য আস্তে আস্তে করে কিন্তু ধ্বংস হয়ে যাবে। অশোকের ক্ষেত্রে শেষের দিকে আমরা তাই দেখব, যখন তিনি যুদ্ধ নীতি ছেড়ে দিচ্ছেন, কেবলমাত্র প্রজাদের মঙ্গলের জন্য তিনি চিন্তা করছেন, তার পুরো মেশিনারিকে তিনি কাজে লাগাচ্ছেন কিসের? ধর্ম প্রচারের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন। তার শিলালেখগুলো যেগুলো আমরা পেয়েছি, অশোকের চতুর্দশ শিলালেখ আজকে আমরা পড়ব, সেই চতুর্দশ শিলালেখতে তিনি শুধুমাত্র ধর্ম প্রচারের ক্ষেত্রে যে মনোনিবেশ করেছিলেন, তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা কিন্তু পেয়েছি। নিজেকে কখনো দেবনাম প্রিয়দর্শী বলছেন, অর্থাৎ দেবতাদের প্রিয় বলছেন, কোথাও তিনি ধর্ম মহামাত্র নিযুক্ত করছেন, কোথাও ধর্মকে বাঁচানোর জন্য বলছেন যে না, আমার যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত তাদেরকে যেন মানুষ কোনোভাবে বিরক্ত না করে। এই কথাগুলো তিনাকে বলতে আমরা শুনেছি, বলতে তো শুনিনি, অর্থাৎ আমরা যে শিলালেখগুলো পেয়েছি সেখানে কিন্তু তিনি এই জিনিসগুলো খোদাই করে রেখেছেন। সেই জন্য ইতিহাসবিদগণ, যারা রিসার্চার, তারা কিন্তু মৌর্য সাম্রাজ্যের ধ্বংসের কারণ হিসেবে অশোকের এই যুদ্ধনীতি থেকে ধর্মনীতিতে পরিবর্তন, সেটাকেও কিন্তু একটা কারণ হিসেবে ধরেছে। বুঝে গেল? তো কৌটিল্যের যে অর্থশাস্ত্র মূলত রাজকার্য পরিচালনা করার নীতি, সেই বইতে লেখা আছে। এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানতে পারি।
দেন মেগাস্তেনিসের ইন্ডিকা। মেগাস্তেনিসের ইন্ডিকা আমরা আসবো, ইতিহাস আমরা আলোচনা করব, গল্প করব, বুঝতে পারবে। মেগাস্তেনিস কে ছিলেন? মেগাস্তেনিস ছিলেন গ্রিক বীর যে আলেকজান্ডার, তার স্থল সেনাপতি ছিল সেলুকাস। সেলুকাস পরবর্তীকালে যখন আলেকজান্ডার ফিরে যান, সেলুকাস তিনি মৌর্য সাম্রাজ্য অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে তিনি সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেছিলেন, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি হারাতে পারেন। তিনি পরাস্ত হয়ে বা পরাজিত হয়ে ফিরে গেছিলেন, কিন্তু সেই অবস্থাতে তিনি চেয়েছিলেন এত বড় একজন বীর এবং এখানকার এলাকা, এখানকার যে ভৌগোলিক পরিবেশ পরিস্থিতি তার খুবই ভালো লেগেছে। তিনি তার মেয়ে কর্নেলিয়াকে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে বিয়ে দেন। বিয়ে দেওয়ার পর তিনি এখানে তার মেয়ে বা আমরা জামাই বলতে পারি, মেয়ে জামাইকে দেখভাল করার জন্য তিনি এই ভদ্রলোককে রাজদূত হিসাবে মৌর্য রাজ দরবারে রেখে যান। তার নাম হচ্ছে মেগাস্তেনিস। এই মেগাস্তেনিস তিনি মৌর্য সাম্রাজ্য সম্পর্কে যে বইটা লিখেছেন, দ্যাট ইজ ইন্ডিকা, সেখান থেকেও কিন্তু আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাহলে দেখো এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব খুব। এরপর আমরা দেখব রুদ্রদামনের জুনাগড় শিলালিপি। রুদ্রদামনের জুনাগড় শিলালিপি আমরা আসবো, আস্তে আস্তে করে এই জায়গাগুলো আসবো। শুধু মনে রাখো রুদ্রদামনের জুনাগড় শিলালিপি, এখানেই আমরা দেখব যে গুজরাটের সুদর্শন লেক বা সুদর্শন ঝিল চন্দ্রগুপ্ত মৌর্য নির্মাণ করেছিল, সেটা কিন্তু আমরা এই জায়গা থেকে এই তথ্যটা পাবো, যেটা পরবর্তীকালে রুদ্রদামন তাকে সংস্কার করেছিল। শক রাজা রুদ্রদামন তিনি কি করেছিলেন? এটাকে সংস্কার করেছিলেন। কাদর্মক শাখার প্রধান রুদ্রদমন। শক যখন আমরা পড়বো, অর্থাৎ বৈদেশিক আক্রমণ যখন আমরা নেক্সট ক্লাসেই পড়বো, বৈদেশিক আক্রমণ, সেখানে আমরা রুদ্রদমনের কথা আরো ইন ডিটেলস পড়বো। হেমচন্দ্রের পরিশিষ্ট পার্বণ, চন্দ্রগুপ্ত যে জৈন ধর্মের প্রতি তার যে ভক্তি ছিল সেটা আমরা পাবো হেমচন্দ্রের পরিশিষ্ট পার্বণ থেকে। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, দেখো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এই বইটা কে লিখেছে? মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? করবে বিশাখ দত্ত। কোন সাম্রাজ্যের ইতিহাস যদি একটু ডিফিকাল্টি লেভেলটা বাড়ায় বা অন্যান্য ওয়ানডে এক্সামের ক্ষেত্রে ডব্লিউবিসিএস প্রিলিমস বা মেন্সের ক্ষেত্রে কোশ্চেন আসে যে মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু কি বা মুদ্রা রাক্ষসে কোন বংশের কথা বলা রয়েছে, উত্তর হবে মৌর্য সাম্রাজ্য। দানদিনের দশকুমার চরিত এখান থেকেও আমরা পাই। বানভট্টের কাদম্বরী থেকেও আমরা পাই মৌর্য সাম্রাজ্যের কথা। বৌদ্ধ গ্রন্থ দীপবংশ, মহাবংশ, মিলিন্দপন্হ, মহাভাষ্য, এগুলো থেকেও আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানতে পারি। তো এই হচ্ছে আমাদের মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের উৎস। এইবার আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাসটা একটু জেনে নিই চটপট করে। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি 324, কেউ কেউ বলেছেন 321 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন 297 BC পর্যন্ত, বা যীশু খ্রিস্টের জন্মের 324 বছর আগে সিংহাসনে বসে 297 বছর বয়স পর্যন্ত, বা যীশু খ্রিস্টের জন্মের 297 বছর পর্যন্ত তিনি শাসন কার্য চালান। কৌটিল্যের সাহায্যে নন্দদের পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে কার নাম পাবো আমরা? চন্দ্রগুপ্ত মৌর্যের নাম পাবো। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। 305 খ্রিস্টপূর্বাব্দে তিনি সেলুকাস নিকেটর, যিনি উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডারের সেনাপতি, স্থল সেনাপতি, এর বিরুদ্ধে সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে সেলুকাসকে পরাজিত করেন। কি করেন? সেলুকাসকে তিনি পরাজিত করেন। সন্ধির চুক্তি অনুযায়ী সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে পূর্ব আফগানিস্তান, বালুচিস্তান এবং সিন্ধু প্রদেশের পশ্চিম অংশ দিয়ে দেন। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে একটা গল্প বলেছিলাম ছোট্ট করে। যখন মেগাস্তেনিস তার মেয়েকে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে বিয়ে দিচ্ছে বা বিয়ের পরে পরে তিনি যখন জানতে পারছেন তার মেয়ের কাছ থেকে, কর্নেলিয়ার কাছ থেকে চন্দ্রগুপ্ত মৌর্য জানতে পারছেন, মানে মেগাস্তেনিসের মেয়ের কাছ থেকে চন্দ্রগুপ্ত মৌর্য জানতে পারছেন যে হঠাৎ করে সেলুকাস কি কারণে আমার রাজ্য আক্রমণ করেছে। তখনই কর্নেলিয়া জানায় যে তার বাবা হাতি খুব ভালোবাসে এবং সেই সময়ে ভারতবর্ষে হাতি ছিল যুদ্ধের জন্য তো প্রয়োজনীয়, অবশ্যই উন্নত প্রজাতির বা মানের হাতি। সেই জন্য সেলুকাসকে তিনি কি করেছিলেন, যখন জানতে পারলেন তার মেয়ের কাছ থেকে যে তার বাবা অর্থাৎ সেলুকাস ভারতবর্ষ আক্রমণ করেছিল হাতির জন্য, তিনি তখন 500টা হাতি সেলুকাসকে দিয়েছিলেন।
500টা হাতি সেলুকাসকে দিয়েছিলেন। ফলে একটা মৈত্রী বন্ধন হয়, তার মেয়ের সঙ্গে বিয়ে হয়, হাতি দেওয়া হয় সেলুকাসকে। সেলুকাস তখন কি করেন, মেগাস্থেনিসকে ওই তার মেয়েকে দেখভাল করার জন্য কিংবা তার রাজকার্যের বিষয়ে সহযোগিতা করার জন্য রেখে গেছিলেন, যিনি পরবর্তীকালে ইন্ডিকা গ্রন্থটা লিখেছেন। কন্যার নাম ছিল হেলেন। ঠিক আছে, মেগাস্থেনিসকে মৌর্য রাজসভায় গ্রিক দূত হিসেবে পাঠানো হয়েছিল। তাহলে মেগাস্থেনিসকে কে পাঠিয়েছিল? সেলুকাস পাঠিয়েছিল। এখান থেকে কি কোশ্চেন পড়ে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কোন গ্রিক দূত এসেছিলেন? তোমরা উত্তর করবে মেগাস্থেনিস। যদি বলা হয় মেগাস্থেনিস কার রাজ দরবারে এসেছিলেন, সেই কোশ্চেনও যদি হয়, উত্তর করবে চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, নেক্সট দেখো, রোমান ঐতিহাসিক জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যকে তার রচিত একটি সংক্ষিপ্তসারে কি বলেছেন? স্যান্ড্রোকোটাস। স্যান্ড্রোকোটাস। যদি বলা হয় ইতিহাসে স্যান্ড্রোকোটাস নামে কে পরিচিত বলে অপশন যদি দেয়, তোমরা উত্তর করবে চন্দ্রগুপ্ত মৌর্য। জাস্টিন বলেছেন, যে কে বলেছেন হয়তো তোমাদের কোশ্চেনে থাকবে না। জাস্টিন তিনি বলেছেন চন্দ্রগুপ্ত মৌর্যকে, তার একটা বিবৃতিতে তিনি বলেছেন যে স্যান্ড্রোকোটাস, চন্দ্রগুপ্তের নাম স্যান্ড্রোকোটাস। চন্দ্রগুপ্তের পরামর্শদাতা কে ছিল? চাণক্য বা কৌটিল্য। অর্থশাস্ত্র লিখেছেন। অর্থশাস্ত্রের বিষয়বস্তু রাজকার্য সম্পর্কে নীতি প্রণয়ন। শেষ জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য তার সিংহাসন পুত্র বিন্দুসারের জন্য ছেড়ে দেন। তার ছেলের নাম কি? বিন্দুসার। দিয়ে নিজে জৈন ধর্ম গ্রহণ করে। ঠিক আছে, জৈন সাহিত্যে কথিত আছে ভদ্রবাহু, ভদ্রবাহু দিগম্বর, তাই না? শ্বেতাম্বরে ছিল স্থূলভদ্র আর দিগম্বরে ছিল ভদ্রবাহু। এই ভদ্রবাহু চন্দ্রগুপ্ত মৌর্যকে জৈন ধর্মে দীক্ষিত করেন। এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, চন্দ্রগুপ্ত মৌর্যকে কে জৈন ধর্মে দীক্ষিত করেছিলেন। যেহেতু একটা সর্বভারতীয় সাম্রাজ্যের স্থপয়িতা, তাহলে এটা কিন্তু পড়তে পারে। তিনি জৈন ধর্মাবলম্বী ছিলেন। জৈন ধর্মে তাকে যে দীক্ষা দিয়েছিল তার নাম হচ্ছে ভদ্রবাহু। এরপর তিনি মহীশূর চলে যান। মহীশূর মানে দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতে চলে যান। সেখানে গিয়ে একটা জায়গা আছে শ্রবণ বেলগোলা। শ্রবণ বেলগোলা, এই শ্রবণ বেলগোলাতে তিনি জৈন ধর্ম মতে নিজের দেহ ত্যাগ করেন, মানে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। চন্দ্রগুপ্ত সম্পর্কে একটু রিকল করে নিই কোন কোন জায়গাগুলো। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্য সময় তার রাজসভায় কে এসেছিল? গ্রিক দূত আমাদের মেগাস্থেনিস। মেগাস্থেনিস যে বইটা লিখেছেন তার নাম ইন্ডিকা। এই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আক্রমণ করেছিল কে? সেলুকাস। সেলুকাসের মেয়ের সঙ্গে, হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হয় এবং তিনি সেলুকাসকে 500টা হাতি প্রদান করেছিলেন, হাতি গিফট হিসেবে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে কি দেখলাম, তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। তার পরামর্শদাতা কে ছিল? কৌটিল্য বা চাণক্য, যিনি অর্থশাস্ত্র লিখেছেন। এরপরে তিনি জৈন ধর্মে দীক্ষা নিয়েছিলেন কার হাত ধরে? ভদ্রবাহুর হাত ধরে। তার মানে নিশ্চয়ই দিগম্বর ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি চলে গেছিলেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে আমি তোমাদেরকে এটাও পড়িয়েছিলাম যে দক্ষিণ ভারতে দিগম্বরের সংখ্যা অনেক বেশি ছিল, যার নেতৃত্ব দিয়েছিল ভদ্রবাহু। ভদ্রবাহু তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে জৈন ধর্মে দীক্ষা দেন। তারপর তিনি চলে যান মহীশূর বা মাইশোর, যেটা হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত। পরবর্তীকালে আমরা মহীশূর পড়বো মডার্ন হিস্ট্রিতে, টিপু সুলতানের কথা জানবো আমরা, হায়দার আলীর কথা আমরা জানবো। তো সেখানে তিনি চলে যান। সেখানে একটা জায়গা আছে শ্রবণ বেলগোলা, সেখানে তিনি জৈন ধর্ম মতে তিনি কি করেন? দেহত্যাগ করেন। ঠিক আছে, বর্তমানে কর্ণাটক নামস্থানে চন্দ্রগুপ্ত মৌর্য 297 খ্রিস্টপূর্বাব্দে প্রাণ ত্যাগ করেন। বোঝা গেল? নেক্সট, তার ছেলে বিন্দুসার। বিন্দুসার সম্পর্কে বিশেষ কিচ্ছু আসে না, শুধুমাত্র একটা কথাই তোমরা পড়বে, সেটা হচ্ছে অমিত্রাঘাত। ইতিহাসে অমিত্রাঘাত নামে পরিচিত কে? বিন্দুসার। এইটুকু পড়বে, আর কিচ্ছু দরকার নেই। নিকেটারের পরবর্তী সেনাপতি অ্যান্টিওকাস প্রথম মৌর্য রাজসভায় মেগাস্থেনিসের বদলে ডাইমেকাস বলে এক গ্রিক দূতকে পাঠিয়েছিলেন। ডাইমেকাস এসেছিল কার সময়ে? বিন্দুসারের সময়ে এসেছিল, ওই গ্রিক থেকে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল মেগাস্থেনিস, তার সময় কে এলো? ডাইমেকাস। প্লিনি বলেছিলেন টলেমি ফিলাডেলফাস মিশর থেকে দূত হিসাবে ডায়োনিসিয়াসকে বিন্দুসারের রাজসভায় পাঠিয়েছিলেন। প্লিনির মত অনুযায়ী, ছেড়ে দাও দরকার নেই। বৌদ্ধ সন্ন্যাসী তারকনাথ বিন্দুসারকে দুটি সমুদ্রের মাঝখানের জায়গা জয় করার জন্য অনেক কৃতিত্ব দিয়েছেন, ছেড়ে দাও লাগবে না। তিনি আজীবক ধর্মমতের পৃষ্ঠপোষকতা করতেন। বাবা করত জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা, তিনি করলেন আজীবক ধর্মমতে। বিন্দুসার অশোককে উজ্জয়িনী ও পরে তক্ষশিলার শাসনভার অর্জন করেছিলেন। তার সময় থেকেই কিন্তু অশোক যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। তারপরে বিন্দুসারের মৃত্যুর পর
কে রাজা হন? অশোক। মৌর্য সাম্রাজ্যের সবথেকে উল্লেখযোগ্য রাজা বা সম্রাট যিনি, তার নাম হচ্ছে অশোক। অশোক মানে যার কোনো দুঃখ নেই, অশোক, শোকের কোনো ব্যাপার স্যাপার নেই, দুঃখের কোনো ব্যাপার স্যাপার নেই, দুঃখকে তিনি জয় করেছিলেন। বিন্দুসারের মৃত্যুর পর 4 বছরের উত্তরাধিকার দ্বন্দ্বে জয়লাভের পর সিংহাসনে বসেছিলেন কে? অশোক। মন্ত্রী রাধাগুপ্তের সহযোগিতায় 99 জন ভাইকে হত্যা করেছে। এটা কাল্পনিক একটা মন গড়া গল্প। 99 জন ভাই কারোর হতে পারে না, তাকে হত্যা করা সম্ভব নয়। কিন্তু ইতিহাসে তিনি যেহেতু হত্যাকারী হিসেবে পরিচিত, তার জন্য তাকে কি বলা হতো? চণ্ডাশোক বলা হতো। তাহলে তোমাদেরকে যদি বলা হয় ইতিহাসে চণ্ডাশোক নামে পরিচিত কে, তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে অশোক। 269 BC-তে, যীশু খ্রিস্টের জন্মের 269 বছর আগে তার কি হয়? রাজ্যাভিষেক। রাজ্যাভিষেকের 8ম বর্ষে, 9-17 মানে 8 বছর 61 করে দাও, 8 বছর আরো কমিয়ে দাও, 261 BC-তে তিনি কলিঙ্গ আক্রমণ করেন। এটা কিন্তু পরীক্ষাতে পড়েছে। রাজ্যাভিষেকের কততম বছরে বা কোন সালে তিনি কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন? অশোক 261 খ্রিস্টপূর্বাব্দে বা রাজ্যাভিষেকের 8ম বর্ষে কলিঙ্গ আক্রমণ করেছিলেন। কলিঙ্গ আক্রমণের কথা আমরা জানতে পারি কোথা থেকে? খারবেলের হাতি গুফা লিপি থেকে। হাতি গুফা বা হস্তি গুম্ফা লিপি থেকে আমরা জানতে পারি। কার লেখা? খারবেলের। খারবেলের হস্তি গুম্ফা শিলালিপি থেকে। খারবেলের হস্তি গুম্ফা শিলালিপি থেকে। চন্দ্রগুপ্ত মৌর্যের কথা আমরা জানতে পেরেছিলাম রুদ্রদমনের জুনাগড় লিপি থেকে। তিনি যে গুজরাটে একটা ঝিল তৈরি করেছিলেন যার নাম সুদর্শন ঝিল, সেটা তিনি উল্লেখ করেছেন তার জুনাগড় শিলালিপিতে। এবং পরবর্তীকালে তিনি সেই যে লেক তার সংস্কার করেছিলেন রুদ্রদমন। আর এখানে কলিঙ্গ যে তিনি আক্রমণ করেছিলেন বা কলিঙ্গর বিরুদ্ধে যে যুদ্ধযাত্রা, সেই সম্পর্কে যদি আমরা জানতে পারি বা সেই সম্পর্কে বিষয়গুলো আমরা জানতে পেরেছি কোথা থেকে? খারবেলের হাতি গুম্ফা বা হস্তি গুম্ফা শিলালিপি থেকে কলিঙ্গ আক্রমণের কথা আমরা জানতে পারি। কলিঙ্গ যুদ্ধের পর তিনি কি করেছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তার আগে কিন্তু তিনি ধর্ম নীতিতে বিশ্বাস করতেন না, কেবলমাত্র যুদ্ধ নীতিতেই বিশ্বাস করতেন। কারণ আমরা দেখলাম যখন বিন্দুসার পড়লাম, বিন্দুসারের সেনাপতি হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। বিন্দুসারের সেনাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। পরে বিন্দুসারের মৃত্যুর পর তিনি রাজা হন। যুদ্ধনীতি ছেড়ে দেবে, অখণ্ড ভারতীয় সাম্রাজ্য তৈরি করার স্বপ্ন তিনি দেখতেন। কিন্তু কলিঙ্গ যুদ্ধের পর তিনি কি করলেন? যুদ্ধনীতি ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। ওকে, এছাড়া কি কি আমরা জানবো আরো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বা মঙ্গলিপুত্র তিসা, তিনি কি করেছিলেন? এই ব্যাপারে সহযোগিতা করেছিলেন। অর্থাৎ বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করার ক্ষেত্রে, বৌদ্ধ ধর্মে দীক্ষা দেওয়ার ক্ষেত্রে যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন উপগুপ্ত। এই উপগুপ্তকে দিয়েই বা এই মঙ্গলিপুত্র তিসাকে দিয়েই তিনি তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করেছিলেন পাটলিপুত্রে। কোথায়? পাটলিপুত্রে তিনি তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করেছিলেন। তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করে ধর্মনীতি প্রচারের কাজ শুরু করেন। দিগ্বিজয় পরিণত হলো ধর্মবিজয়, আর রণভেরি পরিবর্তিত হলো ধর্মভেরিতে। চণ্ডাশোক হলেন ধর্মাশোক। কথাগুলো খুব সুন্দর পড়তে, তোমরা একবার যদি জাস্ট রিডিং পড়া মনে থেকে যাবে। ধর্ম মহামাত্র নামে এক শ্রেণীর রাজকর্মচারী নিযুক্ত করে তাদের উপর ধর্ম প্রচার ও জনকল্যাণমূলক কাজের ভার দেওয়া হয়। দেখো দেখো রাজা কি করছে? যুদ্ধনীতি পরিবর্তে কি করছে? তার যে রাজকর্মচারী তার মধ্যে এক শ্রেণীর মানুষকে তিনি কি বলছেন? ধর্ম মহামাত্র। কি বলছেন? ধর্ম মহামাত্র। এই ধর্ম মহামাত্র নিযুক্ত করে তাদেরকে বলছে তোমাদের কাজ কেবলমাত্র ধর্ম প্রচার করবে। কি ধর্ম প্রচার করবে? বৌদ্ধ ধর্ম প্রচার করবে। তিনি আবার ব্যস্ত হয়ে গেছেন বৌদ্ধ সঙ্গীতির আয়োজনে। মঙ্গলিপুত্র তিসাকে বলছেন যে তোমাকে সভাপতিত্ব করতে হবে। পাটলিপুত্রে তিনি কি করলেন? বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করছেন। তার মানে রাজা তার ধর্মনীতি ছেড়ে দিয়ে, যুদ্ধনীতি ছেড়ে দিয়ে তিনি ধর্মনীতি নিচ্ছেন। পরবর্তীকালে ইতিহাসে তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছেন ঠিকই, কিন্তু মৌর্য সাম্রাজ্য আস্তে আস্তে করে তারপরে ধ্বংসের দিকে এগিয়ে গেছে। পুত্র মহেন্দ্র এবং মেয়ে সঙ্ঘমিত্রা, দেখো ছেলে মেয়ে তাদেরকেও লাগিয়ে দিয়েছে ধর্ম, ছেলে মেয়েকেও লাগিয়ে দিয়েছে ধর্ম প্রচার করার জন্য। ছেলে মেয়েকে কোথায় পাঠিয়েছে? শ্রীলঙ্কাতে পাঠিয়ে দিয়েছে। সিংহল, যেটা ভারতবর্ষের দক্ষিণে অবস্থিত, যেখানে জলভাগ রয়েছে আমাদের পাক প্রণালী, মান্নার উপসাগর, তারপরে রয়েছে শ্রীলঙ্কা, যেটা আমরা বলবো যে শ্রীলঙ্কা হচ্ছে আমাদের জলভাগের প্রতিবেশী রাষ্ট্র।
জলভাগ যেখানে রয়েছে, বা শ্রীলঙ্কার সঙ্গে ভারতবর্ষের যে কানেকশন, তার মাঝখানে জলভাগ আছে, তাই না? তো দেখো সেখানে কি করলেন, যারা সেখানে বোধিবৃক্ষের চারা রোপণ করলেন, তার ছেলে আর তার মেয়ে, ছেলে হচ্ছে মহেন্দ্র, মেয়ে সংঘমিত্রা, তাকে সিংহলে পাঠিয়েছে, সিংহলে পাঠিয়ে গিয়ে বোধিবৃক্ষ রচনা করেছেন। এই বোধিবৃক্ষ কিসের প্রতীক তোমরা কমেন্ট করে জানিও। বোধিবৃক্ষ কিসের প্রতীক? গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে বোধিবৃক্ষ কথাটা জড়িয়ে আছে। গৌতম বুদ্ধের জন্ম, তার বাড়ির থেকে চলে যা বলেছিলাম মহাভনিষ্ক্রমণ, তারপরে তিনি নির্বাণ লাভ করেছিলেন। নির্বাণ লাভের ক্ষেত্রে তিনি একটা গাছের তলায় তপস্যা করেছিলেন, যেখানে তিনি নির্বাণ লাভ করেছিলেন। তার পরবর্তীকালে তিনি 5 জন মানুষকে বৌদ্ধ ধর্মের জ্ঞান দিয়েছিলেন, যেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, যার চিহ্ন ছিল চাকা। এই বোধিবৃক্ষ কিসের প্রতীক ছিল? এই বোধিবৃক্ষের নিচেই তিনি তপস্যা করেছিলেন। আরেকটু এগিয়ে বলে দিলাম, তোমরা কমেন্ট করে জানিও যে বোধিবৃক্ষ কিসের প্রতীক। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে মতবিরোধ দূর করার জন্য রাজধানী পাটলিপুত্রে অশোক তৃতীয় বৌদ্ধ সমাবেশের আয়োজন করেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অশোক তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, প্রাচীনপন্থী যে বৌদ্ধ ধর্ম, সেই নীতিতে তিনি বিশ্বাস করতেন। তার জন্য তিনি কি করেছিলেন? তিনি তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন পাটলিপুত্রতে। বোঝা গেল? নেক্সট, অশোকের কিছু শিলালেখ আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং যেখান থেকে আমরা প্রচুর তথ্য পেয়েছি। ইতিহাস নিয়ে যারা পড়ছে, রিসার্চ করছে, তাদের ক্ষেত্রে কাজে লাগবে। আমাদের গুটি কয়েক জিনিস এখান থেকে জানা দরকার, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমাদের তার উত্তর করা দরকার আছে। অশোকের যে শিলালেখ, সেখানকার লেখার যে ভাষা ছিল প্রাকৃত। লিপি 4 প্রকার ছিল। কি কি? ব্রাহ্মী লিপি, যার প্রভাব ভারতে ছিল। খরষ্টি লিপি, পাকিস্তানে যে লিপিগুলো পাওয়া গেছে, সেখানে শিলালিপিগুলো পাওয়া গেছে, সেখানে দেখা যাচ্ছে যে লিপি ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে খরষ্টি। আফগানিস্তান থেকে যে শিলালেখগুলো পাওয়া গেছে, তার লিপি দেখা যাচ্ছে আরামাইক প্রকৃতি। গ্রিক লিপি আফগানিস্তানের উত্তরাংশ। এই লিপিগুলো দিয়ে কি করা হয়েছে? অশোকের শিলালেখগুলোকে লেখা হয়েছে। এই যে লিপিগুলো, তার পাঠোদ্ধার করেছে কে জানো? জেমস প্রিন্সেপ। অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছেন জেমস প্রিন্সেপ, যার জন্যই আজকে কিন্তু আমরা এই যে এত তথ্য বলছি আমি তোমাদের সামনে, বা এত তথ্য আমরা জানতে পারছি কোথা থেকে, জেমস প্রিন্সেপ এই লিপিগুলোর পাঠোদ্ধার করেছিলেন বলে তবেই আমরা জানতে পারছি। জেমস প্রিন্সেপ যদি পাঠোদ্ধার না করতেন, আমরা কিন্তু আজও জানতে পারতাম না যে অশোক স্তম্ভ কোথা থেকে নেওয়া হয়েছে, কিংবা আমাদের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে যে অশোক স্তম্ভ আমরা ব্যবহার করি, কার কোথা থেকে এসছে, কে কোথায় বানিয়েছিল, এসব কিছুই জানতে পারতাম না। দেখো এইসব লিপিগুলো আজকে আমাদেরকে পড়তে দিলে পারবো না। ব্রাহ্মী লিপি, খরষ্টি লিপি, আরামাইক লিপি, গ্রিক লিপি। তো এই শিলালেখর পাঠোদ্ধার করেছেন কে? জেমস প্রিন্সেপ। তোমরা কিন্তু এই জিনিসটাকে একেবারেই ভুলবে না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। প্রিন্সেপ, অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছেন কে? জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ, ওকে। নেক্সট, অশোকের শিলালেখতে বেশিরভাগ লিপিতে তিনি নিজেকে দেবনাম প্রিয়দর্শী বলেছেন। অশোক তার শিলালিপিতে নিজেকে কি নামে পরিচয় দিয়েছেন? দেবনাম প্রিয়দর্শী। কি বলেছেন? দেবনাম প্রিয়দর্শী, দেবতাদের প্রিয়। অশোক নামটা পাওয়া গেছে, আমরা যে নামটা বলছি অশোক অশোক অশোক, এই অশোক নামটা কোথায় পাওয়া গেছে? মধ্যপ্রদেশের গুর্জরা থেকে একটা শিলালিপি পাওয়া গেছে, সেখানে তিনি নিজেকে অশোক বলে পরিচয় দিয়েছেন। কি? অশোক। আর কর্ণাটকের মাস্কি, সেখানেও তিনি নিজেকে অশোক বলে পরিচয় দিয়েছেন। এই দুটো শিলালেখ যেখানে তিনি নিজেকে অশোক বলে বলেছেন, আর প্রতিটা শিলালেখতে বলছেন দেবনাম প্রিয়দর্শী। তা তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার, দেবনাম প্রিয়দর্শী যে অশোক, সেটা কি করে বোঝা গেল? বোঝা গেল বলতে, যে লিপিতে লেখা হয়েছে, যে প্রসঙ্গে লেখা হয়েছে, যেখানে দেবনাম প্রিয়দর্শী নিচে সিগনেচার আছে, সেই রকম ভাবেই একই জিনিস একই প্রসঙ্গে লেখা হয়েছে বলে তাই আমরা মনে করেছি যে এই দেবনাম প্রিয়দর্শী তিনিই অশোক। বোঝা গেল বিষয়টা? ভাব্রু শিলালেখতে বলা হয়েছে তিনি মগধ সম্রাট। এই অশোক তো অন্য কেউ হতে পারে, এই অশোক তো দেবনাম প্রিয়দর্শী নাও হতে পারে, বা এই দেবনাম প্রিয়দর্শী এই অশোক নাও হতে পারে, বা এই অশোক তিনি যে মগধের সম্রাট, মৌর্য বংশের সম্রাট, সেটাও তো নাও হতে পারে, অন্য কোনো অশোক হতে পারে। কিন্তু
সবগুলো লিপিকে যখন মেলানো হচ্ছে, মিলিয়ে 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 দেখা গেল যিনি দেবনাম প্রিয়দর্শী বলে নিজেকে পরিচয় দিয়েছেন বিভিন্ন লিপিতে, তিনি অ্যাকচুয়ালি তা অশোক নামেই পরিচিত। তারই নাম অশোক, এবং সেই অশোক যিনি হচ্ছে মগধের সম্রাট, মৌর্য বংশের সম্রাট, যার বাবা বিন্দুসার। বোঝা গেল? তো এগুলো দেখা আমাদের কাজ নয়, যেগুলো আছে আমরা সেগুলো পরীক্ষাতে আসে যে অশোক তার শিলালিপিতে নিজেকে কি নামে পরিচয় দিয়েছিলেন, তোমরা উত্তর করবে দেবনাম প্রিয়দর্শী। কোথায় তিনি নিজেকে অশোক বলেছেন? মধ্যপ্রদেশের গুর্জরা শিলালিপিতে আর কর্ণাটকের মাস্কি শিলালিপিতে। আর ভাব্রু শিলালিপিতে তিনি কি বলেছেন যে আমি অশোক, মগধ সম্রাট অশোক, এরকম করে নিজের পরিচয় দিয়েছেন। ঠিক আছে, নেক্সট, অশোকের চতুর্দশ শিলালিপি আমাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের খুব একটা বেশি লাগবে না, আমি তবুও দিয়ে দিয়েছি। যারা পড়তে চাও পড়তে পারো, আর যারা না চাও এই জায়গাটা তোমরা জাস্ট স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে প্রথম শিলালেখতে পশু হত্যার উপরে তিনি একটা নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আরেকটা তৃতীয় তোমরা মনে রাখবে, ধর্ম প্রচারের কথা যেখানে বলেছিলেন তিনি সেখানে রাজুক, যুক্তক এবং প্রদেশক এরকম নামের 3 জন আধিকারিককে নিয়োগ করেছে। ধর্ম মহামাত্রদের কথা আছে কোথায়? পঞ্চম শিলালেখতে। চতুর্থ শিলালেখতে ভেরিঘোষ থেকে ধর্মঘোষের পরিবর্তনের কথা বলা আছে। আর একটা তোমরা মনে রাখবে, 14টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে ত্রয়োদশ শিলালিপি বা 13তম শিলালিপি, যেখানে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে। কি রয়েছে? কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে। 13তম শিলালিপি, অশোকের যে 14টা বড় বড় শিলালেখ পাওয়া গেছে তার মধ্যে 13তম যে শিলালেখ, সেই 13তম শিলালেখতে কলিঙ্গ যুদ্ধের কাহিনী পুরোপুরি উল্লেখ করা হচ্ছে। বোঝা গেল? 12তমটাও কিছু কিছু পরীক্ষায় পড়েছে যে স্ত্রী মহামাত্র নিয়োগ করেছিল। স্ত্রী মহামাত্র মানে স্ত্রীদেরকে ধর্ম নীতি শেখানোর জন্য বা স্ত্রীদেরকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করার জন্য তিনি কি করেছিলেন? স্ত্রী মহামাত্রদের নিয়োগ করেছিলেন। বোঝা গেল? এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপর অশোকের পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যে সেই অর্থে বিশেষ সম্রাটের আবির্ভাব ঘটেনি। উত্তরসূরি যখন শক্তিশালী হবে, যখন সুপটু হবে, যোগ্য হবে, তখনই তো সেই সাম্রাজ্যটা বিস্তার লাভ করবে। আমরা দিল্লির সুলতানি বংশের কথা জানবো, আমরা মোগল সাম্রাজ্যের কথা পড়ব, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, আমরা এদের কথা জানবো, ঔরঙ্গজেব। তাহলে একটা বিশাল বড় একটা সাম্রাজ্যের কথা আমরা জানব। কিন্তু এখানে মৌর্য সাম্রাজ্য যেভাবে অখণ্ড ভারতীয় সাম্রাজ্য বা সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত হয়েছে, সেখানে অশোকের পরে দেখব যে শাসকগণ এসেছে মৌর্য সাম্রাজ্যের শাসক হিসেবে, তারা কিন্তু অতটা বেশি যোগ্য ছিল না। কেমন? মোট শাসনকাল যদি আমরা দেখি 137 বছর। মৌর্য সাম্রাজ্যের যে শাসনকাল বা মৌর্য সাম্রাজ্য যে টিকে ছিল 137 বছর। শেষ শাসক ছিল বৃহদ্রথ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমার শেষ শাসক ছিল বৃহদ্রথ, মৌর্য বংশের প্রথম শাসক চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। এর আগে তো প্রচুরবার পরীক্ষাতে পড়েছে, যত পরীক্ষা হয়েছে বেশিরভাগই জিজ্ঞেস করেছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। কোশ্চেন একটু ঘুরিয়ে দিতে পারে জানার জন্য যে ছেলেমেয়েরা পড়ছে নাকি দেখি পুরো মৌর্য সাম্রাজ্যটাকে। কোশ্চেন দিয়ে দিল মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাটকে, লাও ঠেলা হয়ে যাবে তখন। অতএব মনে রাখবে মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথ। তাহলে কি সব সাম্রাজ্যের শেষ সম্রাট মনে রাখতে হবে? হ্যাঁ, সাম্রাজ্য যদি হয় মনে রাখতে হবে, বংশের শেষ শাসক মনে রেখে কাজ নেই আমাদের। মৌর্য বংশ একটা সর্বভারতীয় সাম্রাজ্য বা মৌর্য সাম্রাজ্য, তো সেখানে তার শেষ শাসককে আমাদেরকে মনে রাখতেই হবে। তাহলে শেষ শাসক হচ্ছে বৃহদ্রথ। এই বৃহদ্রথকে হত্যা করেছিল পুষ্যমিত্র শুঙ্গ বলে একজন ব্রাহ্মণ, এরই সেনাপতি, বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। তার পরবর্তীকালে বংশ ছোট হয়ে যায়, বিস্তার ছোট হয়ে যায়, আয়তন ছোট হয়ে যায়, তবুও মগধের উপর শাসন চলে কার? পুষ্যমিত্র শুঙ্গে। পুষ্যমিত্র শুঙ্গ যখন বৃহদ্রথকে হত্যা করলো, তখন কি মৌর্য বংশ হিসাবে সেই বংশের শাসক হবে? নিজের নাম অনুসারে সে কি করলো? বংশের নাম পরিবর্তন করে দিল। কি করলো? শুঙ্গ বংশ। 185 BC-তে বৃহদ্রথকে হত্যা করে তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তিনি কি করলেন?
মৌর্য বংশের ধ্বংস করে দিয়ে শুঙ্গ বংশ স্থাপন করলেন মগধের বুকে। আমরা দেখব শুঙ্গ বংশটা আজকেই, তার আগে আমাদের মৌর্য বংশের কিছু তথ্য আমরা আরো নিয়ে নিই। কি তথ্য? কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কেমন ছিল? মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য 137 বছরের একটা সাম্রাজ্য, তাহলে সেখান এতদিন ধরে টিকে ছিল কিরকম করে, বা চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কি কি নীতি অবলম্বন করতেন, বিন্দুসার কি কি নীতি অবলম্বন করতেন, কিংবা অশোক কিভাবে রাজকার্য পরিচালনা করেছেন, সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। ভারতের প্রথম কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে। ভারতের প্রথম কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা কোন সাম্রাজ্যের সময় দেখা যায়? তোমরা উত্তর করবে মৌর্য সাম্রাজ্য। কি করবে? মৌর্য সাম্রাজ্য। রাজতন্ত্রের ব্যাপারে কে সহযোগিতা করত? কৌটিল্য। তিনি রাজাকে সর্বদাই মন্ত্রীদের পরামর্শ নিয়ে চলতে বলতেন। রাজাকে বলতেন মন্ত্রীদের পরামর্শ নিয়ে চলতে হবে, শুধু সিংহাসনে বসে 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 ভাষণ দিলে চলবে না। কি করতে হবে? মন্ত্রীরা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে প্র্যাকটিক্যাল ইনফরমেশন কালেক্ট করছে, তাদের সঙ্গে তোমাকে আলোচনা করতে হবে, তাদের সঙ্গে বসে গোলটেবিল করে তোমাকে ডিসিশন নিতে হবে। রাজকার্য পরিচালনার ক্ষেত্রে মন্ত্রীদের পরামর্শ নিতেই হবে। কে বলেছেন? কৌটিল্য। কে বলেছেন? চাণক্য। এই কথাগুলো কোথা থেকে পেয়েছি? অর্থশাস্ত্র বই থেকে। মন্ত্রীদের সংগঠনকে বলা হতো মন্ত্রী পরিষদ। আজ যেমন আমরা মন্ত্রী পরিষদ দেখি, ক্যাবিনেট মিনিস্টার্স বলি, যেখানকার যে ক্যাবিনেট মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। আমরা রাজ্যের ক্ষেত্রে দেখবো ক্যাবিনেট মিনিস্টার হেডেড বাই চিফ মিনিস্টার। সেরকম এখানেও মন্ত্রী পরিষদ ছিল। আজ যেমন মন্ত্রী পরিষদের প্রধান চিফ মিনিস্টার বলছি রাজ্যের ক্ষেত্রে, মন্ত্রী পরিষদের প্রধান বলছি প্রধানমন্ত্রীকে রাষ্ট্রের ক্ষেত্রে, সেখানে তার থেকেও উঁচুতে আছে কে? রাষ্ট্রপতি। এখন যে রাষ্ট্রপতির কাজটা হয়তো আলাদা, ঠিকই নামমাত্র প্রধান হয়ে গেছে, কিন্তু তখন রাষ্ট্রপতি ছিলেন কে? রাজা। রাজার কথাই শেষ কথা, কিন্তু কার্য পরিচালনা করতো মন্ত্রী পরিষদ। কিন্তু রাজার পরামর্শ নিয়ে কার্য পরিচালনা হতো। বোঝা গেল? আজও রাষ্ট্রপতির পরামর্শ নিয়েই কিন্তু মন্ত্রী পরিষদ তার কাজ করে। কেমন? মন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পুরোহিত, মহামন্ত্রী, সেনাপতি, যুবরাজ, অমাত্য, এরা ছিলেন। প্রশাসনিক আধিকারিকদের অধ্যক্ষ বলা হতো। মোট 26 জন অধ্যক্ষের কথা আমরা জানবো, যারা মৌর্য বংশের একটা গুরুত্বপূর্ণ পদ হোল্ড করত। গুরুত্বপূর্ণ পদাধিকারী 26 জনের কথা জানবো, যাদেরকে বলা হতো অধ্যক্ষ। যারা প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞ বা যাদেরকে প্রশাসনিক কাজে নিযুক্ত করা হতো, তাদেরকে বলা হতো অধ্যক্ষ। এই অধ্যক্ষের সংখ্যা কত ছিল? 26। এটা তোমাদের আসবে না, আসবে একটু হায়ার পরীক্ষাগুলোতে। নেক্সট, এরপর দেখো, এরপর রয়েছে রাজস্ব বিভাগ, অর্থাৎ রেভিনিউ কালেকশন ডিপার্টমেন্ট। রেভিনিউ কালেকশন ডিপার্টমেন্ট কেন? তার কারণ যে কোনো সাম্রাজ্য পরিচালনা করতে গেলে অর্থ দরকার, টাকা পয়সা তো দরকার নিশ্চয়ই। সেই টাকা পয়সাটা আসবে কোথা থেকে? টাকা পয়সা তো আর কেউ তৈরি করছে না আলাদা করে। তাহলে একটা সিস্টেম রয়েছে, সেখান থেকে মুদ্রা তৈরি হচ্ছে, দিয়ে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। বর্তমান যদি ভারতবর্ষের কথা আমরা ভাবি, তাহলে ভারতবর্ষে আরবিআই রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক। সে কি করছে? টাকা ছাপাচ্ছে, ছাপিয়ে প্রয়োজনীয় ছাপানো টাকাটা সেটা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ডিস্ট্রিবিউট মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষ বিভিন্ন প্রয়োজনে তাকে লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। যেহেতু ভারতে স্ট্যাম্প লাগানো আছে, তাই সেটাকে লেনদেনের মাধ্যম হিসেবে ভারতের মধ্যে সেটা চলছে। তাহলে কোনো কিছু পণ্যের বিনিময়ে আমরা কি টাকা দিয়ে সেটাকে কিনছি, সার্ভিসের বিনিময়ে বা পণ্যের বিনিময়ে, গুডস অ্যান্ড সার্ভিসের বিনিময়ে আমরা কি করছি? মুদ্রাটা পাচ্ছি। এই মুদ্রাটা সার্কুলেট হচ্ছে, পুরো মার্কেটে সার্কুলেট হচ্ছে। এবার বিভিন্ন মানুষের কাছে তার যে ক্যাপাবিলিটি, তার পরিশ্রমের যে মূল্যটা সেটা পাচ্ছে, তা সেই অনুযায়ী তারা কি করছে? টাকা পয়সাটাকে কালেকশন করে রাখছে। সেই জন্য আজকে বিভিন্ন মানুষের কাছে যে টাকাটা রয়েছে, সেটা বিভিন্ন মানের, বিভিন্ন মাপের। কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, কেউ গরিব। ধনী মানে কি? সে হয়তো দেখা যাবে কোনো একটা ইনোভেটিভ আইডিয়া দিয়ে ব্যবসা করেছে, সেখান থেকে প্রচুর প্রোডাকশন করেছে, সেই প্রোডাকশনগুলোকে বাইরে বিক্রি করে কিংবা অন্য মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে সেখান থেকে সে পয়সা রোজগার করেছে, তার জন্য তার পয়সা বেশি। যার মধ্যে ইনোভেটিভ আইডিয়া আসেনি, যে হয়তো সেই অর্থে কাজ করতে পারে না বা কাজ করে না, তার পারিশ্রমিক অনেক কম, ফলে কি তার টাকা পয়সা কম। তাহলে এরকম একটা, যাই হোক, মোটামুটি একটা অসামঞ্জস্য হলেও একটা পরিবেশ রয়েছে, যেখানে কি প্রত্যেকটা মানুষের পকেটে কিছু না কিছু টাকা রয়েছে। এইবার যখন সেই টাকা দিয়ে কোনো কিছু কিনতে যাবে,
বা কোনো কিছু করতে যাবে, তখনই সেখানে কি হবে, গভর্নমেন্ট যে আছে, গভর্নমেন্টের মেন তো এই টাকাটা ছাপিয়ে কে দিচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, সরকার দিচ্ছে, সেই দেশের সরকার। তাহলে সেই সরকারকে সেই কাজের বিনিময়ে, সেই টাকার বিনিময়ে খানিকটা ট্যাক্স দিতে হবে, যেটাকে আমরা বলছি রাজস্ব। তখনকার সময় এরকম তো নোট ছাপিয়ে এরকম ব্যবস্থা ছিল না, মুদ্রা ছিল ঠিকই, কয়েন যেটাকে বলা হতো মুদ্রা। তাহলে সেগুলোই কালেকশন করতো, সেগুলো লেনদেনের মাধ্যম বা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হতো। মেন দরকার টাকা না জিনিসপত্র? আমাদের কিন্তু মেন টাকার দরকার নেই। আর যদি আমাকে কেউ বলে যে তোমাকে আমি কোনো টাকা দেবো না, তোমার ডাক্তারি খরচ যা লাগবে তোমাকে ফ্রি অফ কস্ট দেওয়া হবে, তোমার যা খেতে চাইবে সবকিছু তুমি পাবে, যে বাড়িতে থাকতে চাইবে তুমি সে বাড়িতে পাবে, যেখানে তুমি যেতে চাইবে ফ্রি অফ কস্ট, তাহলে আমাকে টাকা দিয়ে লাভ আছে কিছু? আমি যদি যা চাইবো তাই পাবো, মেনলি কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে পরিবহনের দরকার। আমরা টাকার বিনিময়ে কারোর পরিবহন ব্যবস্থাটাকে আমরা ব্যবহার করছি, বা পরিবহনের মাধ্যমটাকে আমরা ব্যবহার করছি, বাস, ট্রাম, ট্রেন, এরোপ্লেন, হেলিকপ্টার যাই ব্যবহার করি না কেন, মেন তো আমার যেতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে টাকা থাকলে আমি ট্রেনে করে যাব, এসি স্লিপার কোচে যাব, নতুবা প্লেনে করে যাব, আবার যদি মনে হয় আমি হেলিকপ্টারে যাব, সেরকম টাকা আমার আছে, আমি সেভাবে যেতে পারবো। তাহলে পরিষেবা আমার দরকার। তাহলে যদি আমাকে কেউ পরিষেবাটা দিয়ে দেয়, তাহলে আমার টাকার দরকার নেই, হ্যাঁ কি না? মেন তো দরকার পরিষেবা। তো এই পরিষেবা দিতে গেলে বর্তমানে লেনদেনের মাধ্যম হচ্ছে টাকা, তখন ছিল মুদ্রা। তাহলে এই যে পরিষেবাটা দিচ্ছে, সেই পরিষেবার জন্য সরকার কি করছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে কম বেশি কিছু পরিমাণ অর্থ নিয়ে রাখছে, যেটাকে আমরা বলছি রেভিনিউ। তাহলে মৌর্য বংশের ক্ষেত্রেও এই ধরনের রেভিনিউ সিস্টেমটা ছিল, যেটাকে আমরা বলছি রাজস্ব পদ্ধতি বা রাজস্ব বিভাগ, রাজস্ব ডিপার্টমেন্ট বা রেভিনিউ ডিপার্টমেন্ট, বর্তমানে যেটা ফিনান্স ডিপার্টমেন্ট। সেরকম রাজস্ব বিভাগের যিনি প্রধান, যিনি দায়িত্বে ছিলেন, বর্তমানে রাজস্ব বিভাগের প্রধান কে? ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন। সেরকম তখনকার প্রধান যিনি ছিলেন সমাহর্তা, ভদ্রলোকের নাম তো জানেন, এই পদটার নাম ছিল সমাহর্তা, এখন অর্থমন্ত্রী। আবার কি বলা হচ্ছে, সন্নিধাতা ছিলেন রাজ্যের কোষাগার এবং বিভিন্ন গুদাম ঘরের মুখ্য তত্ত্বাবধান। তাহলে এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে কি, বর্তমান যেটাকে আমরা বলছি আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে কি আছে, টাকা রিজার্ভ করে রাখা আছে, যেখানে কি হচ্ছে, যেটাকে আমরা ট্যাক্সাল বলছি, যেখানে টাকা ছাপানো হচ্ছে, মুদ্রা ছাপানো হচ্ছে, তাহলে সেখানকারও একজন তত্ত্বাবধায়ক আছে, যাকে বলছি আমরা গভর্নর, সঞ্জয় মালহোত্রা, বর্তমানে আমাদের আরবিআই এর গভর্নর। তাহলে এই যে সমাহর্তা ইকুইভ্যালেন্ট টু অর্থমন্ত্রী, সন্নিধাতা ইকুইভ্যালেন্ট টু গভর্নর। বোঝা গেল বিষয়টা কি? তাহলে সমাহর্তা, তখনকার সমাহর্তা, এখনকার অর্থমন্ত্রী, অর্থাৎ নির্মলা সীতারামন যে কাজ করছে, তখন সমাহর্তা সেই কাজ করতেন। এখন আমাদের আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা যে কাজ করছেন, সন্নিধাতাও সেই কাজ করতেন। বোঝা গেল বিষয়টা কি? আর্থিক ব্যবস্থাতে কৃষি, পশুপালন, কারখানা ছিল। সরকারি ভূমিকে কি বলা হতো? সীতাভূমি বলা হতো। আর শিক্ষার প্রধান কেন্দ্র ছিল তক্ষশিলা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখতে হবে, এই জায়গাটা মনে রাখতে হবে আমাদেরকে। মৌর্য যুগে বা মৌর্য বংশের ক্ষেত্রে, মৌর্য সাম্রাজ্যে শিক্ষার প্রধান কেন্দ্র ছিল তক্ষশিলা। কি ছিল? তক্ষশিলা। নেক্সট হচ্ছে চিত্রকলা। আমরা একটা জিনিস মনে রাখবো, স্তম্ভলেখের ক্ষেত্রে লাল বেলে পাথর দিয়ে তৈরি সারনাথের স্তম্ভ, সারনাথের স্তম্ভলেখ। এই যে চিত্র আমরা পাচ্ছি, অশোক স্তম্ভ যেটাকে আমরা পাচ্ছি, যেখানে সিংহের মূর্তি রয়েছে, 4টা সিংহ রয়েছে, 3টি আমরা দেখতে পাই, একটা দেখতে পাই না, সেটা হচ্ছে সারনাথ থেকে পাওয়া গেছে, যেটা হচ্ছে বারাণসী, উত্তরপ্রদেশ। সারনাথ কোথায়? বারাণসী, উত্তরপ্রদেশ, যেটা 1950 সালে কি হয়েছে, ভারতের জাতীয় প্রতীক হিসাবে আমরা গ্রহণ করেছি। সেটা কি? অশোকের একটা স্তম্ভলিপি, যেটা হচ্ছে অশোক স্তম্ভ। এই জন্যই এটাকে বলা হয় অশোক স্তম্ভ। তাকে আমরা 1950 সালে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করেছি। এরই নিচে লেখা থাকে সত্যমেব জয়তে। এবার সত্যমেব জয়তেও কিন্তু আমরা কোনো একটা জায়গা থেকে নিয়েছি। কোথা থেকে নিয়েছি তোমরা যদি জানো, কাইন্ডলি কমেন্ট করে জানো। জানা উচিত, যারা আমার ক্লাস করেছো নিশ্চিতভাবে জানবে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আমি আরো একটু এগিয়ে দিলাম, তোমরা কমেন্ট করে জানিও। তাহলে এই গেল আমাদের মৌর্য সাম্রাজ্যের ইতিহাস। এখন আমরা যেটা দেখবো পরবর্তী মৌর্য সাম্রাজ্য। ওই যে বললাম, অশোক যখন তার যুদ্ধনীতিকে ত্যাগ করে ধর্মনীতি নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ল, তখন থেকে আস্তে আস্তে করে সাম্রাজ্যে বিশৃঙ্খলতা বাড়তে শুরু করল। শেষ সম্রাট বৃহদ্রথ, তারই প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে কি করলো? হত্যা করলো। হত্যা করে কি করেছে? মৌর্য নামটা হাটিয়ে দিয়ে শুঙ্গ নামটা ঢুকিয়ে দিয়েছে। মৌর্য সাম্রাজ্যের জায়গায় কি হয়ে গেল? শুঙ্গ সাম্রাজ্য। যদিও বা মৌর্য সাম্রাজ্যের যে সর্বভারতীয় চিত্র, ভৌগোলিক ক্ষেত্র, আয়তন, সেগুলো আস্তে আস্তে করে কমে গেল, অনেক কমে গেল। তাই আমরা শুঙ্গকে আর সাম্রাজ্য বলবো না, শুঙ্গকে বলবো বংশ।
কয়েকজন শাসকের কথা আমরা জানবো, পুষ্যমিত্র শুঙ্গ থেকে শুরু করে আমাদের দেবভূতি পর্যন্ত। একটু দেখে না ক্রোনোলজিটা, টাইম পিরিয়ড একটু দেখে নাও। শুঙ্গ বংশ 185 থেকে 75 বছর পর্যন্ত রাজত্ব করেছে, 185 থেকে কমে কমে 75 পর্যন্ত। তারপর কথা 110 বছর। কান্য বংশ 75 থেকে 30 BC পর্যন্ত। তারপরে আসবো সাতবাহন বংশ। এই যে সাতবাহন বংশ, এই সাতবাহনের ইতিহাস কিন্তু আমরা পড়িনি বা জানতে পারিনি। এই সাতবাহন বংশ অর্থাৎ কান্য বংশের পরে যে সাতবাহন বংশ মগধে ছিল, সেটার কিন্তু খুব বেশি হিস্ট্রি আমরা জানতে পারিনি। আমরা শুধু এইটুকু জেনেছি যে সিমুক বলে একজন ভদ্রলোক কান্য বংশের পতন ঘটিয়ে তিনি সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দীর্ঘ 100 বছরের ইতিহাস আমরা জানতে পারিনি। আমরা জানতে পেরেছি সাতকর্ণীর সময় থেকে, প্রথম সাতকর্ণীর সময় থেকে জানতে পেরেছি। তারপরে গৌতম পুত্র সাতকর্ণী জানতে পেরেছি, তার ছেলে বশিষ্ঠপুত্র পুলমাবী, এগুলোর কথা আমরা জানতে পেরেছি। কিন্তু এই সময়কার ইতিহাস অর্থাৎ সিমুকের পরবর্তীকালের ইতিহাস, 100 বছরের ইতিহাস আমরা জানতে পারিনি। ভালোই হয়েছে একরকম ভাবে, জানতে পারলে আমাদেরকে আরো একটু বেশি পড়তে হতো, তাই না? তাহলে এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক, অর্থাৎ যেই সাতবাহন আমরা এটা পড়ি বা এটা পড়ি। আচ্ছা, এটার এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে মগধ মানে বিহারে ছিল, এই কান্য বংশকে ধ্বংস করে এই সাতবাহন বংশ ঢুকেছিল। এই সাতবাহন বংশ বিহারের এই কান্য বংশকে ধ্বংস করে ঢুকেছিল। আর এই যে সাতবাহন বংশ, এদেরই উত্তরাধিকারীগুলো বা এদেরই উত্তরসূরি যারা, তারা কি করেছে, চলে গেছে দক্ষিণ ভারতে। কোথায় চলে গেছে? দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশে গিয়ে তারা বসবাস স্থাপন করেছে। এই যে সাতবাহন বংশের হিস্ট্রিটা আমরা পড়বো, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের হিস্ট্রি। সেই জন্য এই যে সাতবাহন, এদেরকে বলা হয় আন্ধ্র সাতবাহন। কি বলা হয়? অন্ধ্র বা আন্ধ্র সাতবাহন বলা হয়। আন্ধ্র সাতবাহন বলা হয় এই সাতবাহন বংশ। এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। বিদেশি আক্রমণের সঙ্গে ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের পরবর্তীকালে বিদেশি আক্রমণ দেখবো, ইন্দো গ্রিক, শক, পার্থিয়ানস, কুষাণ, তাদের সঙ্গে আমরা সাতবাহনটা পড়বো ওই সময়কার ইতিহাসে। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা পড়বো শুঙ্গ বংশ আর কান্য বংশ। মৌর্য বংশ শেষ হচ্ছে সাতবাহন বংশ দিয়ে। এই বংশ মৌর্য আমাদের মগধের শেষ বংশ, বোঝা গেল? মগধের শেষ বংশ সাতবাহন বংশ। কিন্তু এই সাতবাহন আর এই সাতবাহন একই সময়ের নয়, 100 বছরের একটা টাইম গ্যাপ রয়েছে। বোঝা গেল কি বিষয়টা? নেক্সট হচ্ছে শুঙ্গ বংশে কারা কারা রাজত্ব করেছে। শুরু হয়েছে পুষ্যমিত্র শুঙ্গকে দিয়ে। তারপর বসুমিত্র, অগ্নিমিত্র, ভাগভদ্র আর দেবভূতি হচ্ছে লাস্ট। এই দেবভূতিকে পরাস্ত করে বাসুদেব কান্য বংশের প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, এই পুষ্যমিত্র শুঙ্গ এই সম্বন্ধে খানিকটা জেনে নাও। শুধু একটা ইনফরমেশন এখান থেকে জানো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মৌর্য বংশের পরে বা মৌর্য বংশের শেষ সম্রাটকে বৃহদ্রথ। বৃহদ্রথকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পরে বা মৌর্য বংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল? তোমরা করবে শুঙ্গ বংশ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে পুষ্যমিত্র শুঙ্গ। শুধু এইটুকু জানলেই চলবে, আর বেশি জানার দরকার নেই। যেহেতু লেখা আছে, আমি বলছি তোমাদেরকে, যারা বেশি জানতে চাইছো বা যাদের হয়তো ক্যাপাবিলিটি আছে যে আমি বেশিটা নিতে পারবো, তাদের জন্য বলছি। পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা, এটা সবাই মনে রাখবে। মৌর্যদের প্রধান সেনাপতি ছিল, বললাম বৃহদ্রথের সেনাপতি, তাকেই হত্যা করে দিয়েছে। পুষ্যমিত্র শেষ সম্রাট মৌর্য সম্রাটকে হত্যা করেছে, ব্যাস। উত্তর পশ্চিম থেকে বাক্ট্রিয়ান গ্রিকরা আক্রমণ করেছে তার সময়, কিন্তু আক্রমণ তিনি প্রতিহত করেছেন। তিনি পাটলিপুত্র পুনরায় দখল করেছেন। পাটলিপুত্র, বিহারের পাটলিপুত্র, যেটা বর্তমানে পাটনা। এছাড়াও কিছু রয়েছে ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ, বিসিএস বা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ইভেন ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, এইসব জায়গা থেকে কিন্তু কোশ্চেন তোলে। তার সময় বৌদ্ধ পুস্তক জাতক রচনা হয়েছে। তিনি ব্রাহ্মণ ছিলেন, বহু বৌদ্ধ মঠ আর স্তূপকে তিনি ধ্বংস করে দিয়েছেন। আমরা শশাঙ্ককেও দেখবো বোধি বৃক্ষ কেটে দিয়েছে গিয়ে। যে গাছটার তলায় গৌতম বুদ্ধ ধ্যান করেছিলেন, যেখানে তিনি নির্বাণ লাভ করেছিলেন, সেই গাছটাকে কেটে দিয়েছে শশাঙ্ক গিয়ে, আমাদের বাংলা থেকে গিয়ে শশাঙ্ক কেটে দিয়েছে। তারই আমলে পতঞ্জলি মহাভাষ্য লিখেছিলেন, পাণিনি লিখেছিলেন অষ্টাধ্যায়ী। এগুলো কিন্তু পরীক্ষাতে এসছে, প্রত্যেকটা জিনিস এসছে বই কার লেখা। পাণিনি কি লিখেছেন? অষ্টাধ্যায়ী পুস্তকটি কে রচনা করেছিলেন? তোমরা উত্তর করবে পাণিনি। মহাভাষ্য কে লেখেন? পতঞ্জলি। এগুলো থেকে কিন্তু আমরা এই শুঙ্গ বংশ, কান্য বংশ, এদের ইতিহাসগুলো জানতে পারি। মনু তিনি কি লিখেছিলেন? মনুস্মৃতি কোন সময় লেখা হয়েছে? শুঙ্গ বংশের সময়ে, পুষ্যমিত্রের
পুষ্যমিত্র শুঙ্গের সময়ে লেখা হয়েছে। তার সময় দুইজন গ্রিক বীর ভারতবর্ষ আক্রমণ করেছিল। প্রথম আক্রমণ করেছিল ডিমেট্রিয়াস, দ্বিতীয় আক্রমণ করেছিল মিনান্দার। প্রথম আক্রমণ করেছিল ডিমেট্রিয়াস, দ্বিতীয় আক্রমণ করেছিল মিনান্দার। এদের কথাও আমাদের খানিকটা করে জানতে হবে। কিরকম? মিনান্দার গ্রিক বীর, তিনি যে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, ভারতবর্ষে আক্রমণ করার পর তিনি ভারতবর্ষে থেকে নাগসেন বলে একজন ভদ্রলোকের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন তার আগে বৌদ্ধ ধর্ম সম্পর্কে তিনি জানতে চাইছেন। বৌদ্ধ ধর্ম সম্পর্কে তিনি নাগসেনের কাছ থেকে জানতে চাইছেন যে কেন আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করব। তার যেই কথোপকথন নাগসেনের সঙ্গে মিনান্দারের যেই কথোপকথন একটা বইতে লেখা আছে, সে বইটার নাম মিলিন্দ পনহ। বইটার নাম হচ্ছে মিলিন্দ পনহ। এই মিলিন্দ পনহ বইটা কার সম্বন্ধে লেখা? নাগসেনের আর মিনান্দার সম্পর্কে লেখা, সেটা কিন্তু পরীক্ষাতে আসে। কালিদাসের লেখা মালবিকাগ্নিমিত্রম থেকে অগ্নিমিত্র এবং মালবিকার প্রেম কাহিনী সম্পর্কে জানা যায়। অগ্নিমিত্রকে, অগ্নিমিত্র হচ্ছে এই শুঙ্গ বংশের একজন অধিপতি, একজন শাসক। তার সম্বন্ধে একটা গল্প লেখা আছে, প্রেম কাহিনী একটা লেখা আছে, যেটা বইটার নাম হচ্ছে মালবিকাগ্নিমিত্রম। কে লিখেছেন? কালিদাস। কালিদাস কি লিখেছেন? মালবিকাগ্নিমিত্রম। মালবিকা আর অগ্নিমিত্রের প্রেম কাহিনী বলে বইটার নাম হচ্ছে মালবিকাগ্নিমিত্রম। এখান থেকে পরীক্ষায় কি পড়ে না, মালবিকাগ্নিমিত্রম কার লেখা? উত্তর করবে কালিদাস। অগ্নিমিত্র আর মালবিকার মধ্যে প্রেম কাহিনী। অগ্নিমিত্র হচ্ছে শুঙ্গ বংশের একজন শাসক, তার সঙ্গে মালবিকার প্রণয়ের যে সম্পর্ক সেটা লেখা আছে প্রেম কাহিনী হিসেবে মালবিকাগ্নিমিত্রম। ওকে। কলিঙ্গের রাজা খারবেল পুষ্যমিত্র শুঙ্গকে পরাজিত করেছিলেন। কলিঙ্গ রাজা খারবেল তিনি পুষ্যমিত্র শুঙ্গকে পরাজিত করেছিলেন। যদি কোশ্চেন থাকে এরকম যে শুঙ্গ বংশের সম্রাট পুষ্যমিত্র শুঙ্গ নিম্নোক্ত কার কাছ থেকে পরাজিত হয়েছিল, নিম্নলিখিত কার কাছ থেকে পরাস্ত হয়েছিলেন, তোমরা করবে কলিঙ্গরাজ খারবেল। ঠিক আছে। এই বংশের শেষ সম্রাট, বংশের শাসক ভাগবতের সময় হেলিওডোটাস ভারতে আসেন। এগুলো তোমাদের লাগবে না, এগুলো একটু ডেপথে চলে যাচ্ছে। যার কথা আমরা গরুড়ধ্বজ শিলালেখ থেকে জানতে পারবো। এই শিলালেখ থেকে আমরা ভাগবত ধর্ম সম্পর্কেও জানতে পারি, যেখানে বিষ্ণু দেবতার কথা উল্লেখ আছে। এই বংশের শেষ শাসক দেবভূতি, এটা কিন্তু আমরা মনে রাখবো। এই বংশের শেষ শাসক হচ্ছে দেবভূতি, বাকি আমরা মনে রাখবো না, এগুলো দরকার নেই। ভাগবতের সময় হেলিওডোটাস এসেছিল, গরুড়ধ্বজ, এগুলো বেশি মনে রাখতে গেলে তাহলে হিস্ট্রি রিসার্চ হয়ে যাবে। এগুলো হিস্ট্রি মেন্সের ক্ষেত্রে, ডব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে কিংবা স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল টিজিএল এর ক্ষেত্রে এগুলো কিন্তু আসে। এই বংশের শেষ শাসক হচ্ছে দেবভূতি। তাকে হত্যা করে তারই মন্ত্রী বাসুদেব কান্ন। দেখো, হত্যার গল্প শুরু হয়ে গেছে, তারই মন্ত্রী হত্যা করতেছে। এখানে বৃহদ্রথের প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, সে হত্যা করেছিল বৌর্য বংশের শেষ সম্রাটকে। এখানেও শুঙ্গ বংশের যে শেষ সম্রাট দেবভূতি, তাকে পরাস্ত করছে তারই মন্ত্রী, তাকে হত্যা করছে, শুধু পরাস্ত নয়, তাকে মেরে ফেলছে বাসুদেব কান্ন। ফলে কান্ন বংশের সূচনা হয়েছে। কি হয়েছে? কান্ন বংশের সূচনা। কান্ন বংশে কে কে তার সম্পর্কে একটু দেখে নিই। 75 খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ বংশের শেষ সম্রাট দেবভূতিকে তার সেনাপতি বাসুদেব হত্যা করে এবং কান্ন রাজবংশ প্রতিষ্ঠা করে। তাহলে ইতিহাসে মানে তোমাদের এতে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কান্ন বংশের প্রতিষ্ঠা থেকে, তাহলে বাসুদেব কান্ন। শুঙ্গ বংশের প্রতিষ্ঠা থেকে পুষ্যমিত্র শুঙ্গ। মৌর্য বংশের প্রতিষ্ঠা থেকে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের শেষ সম্রাটকে বৃহদ্রথ। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। কলিঙ্গ যুদ্ধের কথা আমরা অশোকের কোন লিপি থেকে জানতে পারি? সেটা হবে 13তম লিপি। অশোকের মোট 14 শিলালিপি রয়েছে, 13তম লিপি থেকে আমরা জানতে পারি কলিঙ্গ বিজয়ের কথা। এছাড়াও তোমরা হাতিগুম্ফা শিলালিপি করতে পারো, হাতিগুম্ফা মনে রাখতে পারো। এই কয়েকটা তথ্য মনে রাখলেই কিন্তু তোমাদের মোটামুটি ভাবে মানে বৈতরণী পার হয়ে যেতে পারো। রাজধানী কি ছিল? বিদিশা। ভূমিপুত্র এবং নারায়ণ বাসুদেবের পরবর্তী শাসক ছিলেন। ছেড়ে দাও, সকল শাসকই ছিলেন ব্রাহ্মণ। ওই যে বললাম তোমাদেরকে, শুঙ্গ বংশ, কান্ন বংশ, ব্রাহ্মণ বংশ। শেষ শাসক সুশারমনকে হত্যা করেন অন্ধ্রের রাজা সিমুক। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের সাতবাহন বংশ। কি শুরু হচ্ছে? সাতবাহন। সাতবাহন, এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক। কিন্তু সিমুকের পরবর্তী 100 বছরের ইতিহাস আমরা জানতে পারবো না। আমরা যখন থেকে জানতে পারবো প্রথম সাতকর্ণী থেকে। তাই কোথাও কোথাও প্রথম সাতকর্ণীকেও কিন্তু ফাউন্ডার বলা হয়, প্রতিষ্ঠাতা বলা হয় আমাদের সাতবাহন বংশের। কোশ্চেনটা এরকমই আসে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা যখন বলবে তখন উত্তর করবে সিমুক। আর যখন বলবে সাতবাহন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন তোমরা করবে প্রথম সাতকর্ণী। বোঝা গেল? আজকে ইতিহাসটা অনেকটা লেন্দি হয়েছে, অনেকটা লেন্দি বলতে অনেকটা হিস্ট্রি আমি তোমাদেরকে পড়িয়েছি।
আশা করি এই জায়গা থেকে প্রশ্ন এলে তোমরা উত্তর করতে পারবে। অপশান যখন থাকবে তোমাদের এই 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 জায়গা থেকে প্রশ্ন মানে উত্তর করতে খুব একটা অসুবিধা হবে না, আমার যতদূর ধারণা। ঠিক আছে, তবে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা এইরকম পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা ভালো করে করবে। ওকে, বাই।